আমাদের বয়স হয়ে গেছে, চলে যাবো কিছুদিন পরেই। সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের ওপরে আপনারা একটা গবেষণা করছেন, এবং এটা এমন একটা গবেষণা লব্ধ একটা পত্রিকা হবে, বই হবে, পত্রিকা তো বই হবে, যেটা জিয়াউর রহমানকে সারা বিশ্বে পরিচিত করবে। এটা আমাদের জন্য দরকার। আমার কাছে মানে আমি একটা মাত্র বই দেখেছি, যে বইটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা রিসার্চ বুক, জিয়াউর রহমানকে ওইভাবে সামনে নিয়ে এসছে। এটা হচ্ছে মাহফুজুল্লাহর প্রেসিডেন্ট জিয়া, তার বায়োগ্রাফি। এটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে ওটার মধ্যে রিসার্চ করার কাজ আছে প্রত্যেকটা বিষয়। জিয়াউর রহমান যে কি ছিলেন আমাদের এই জাতির জন্যে, আমরা সেটা অনেকে অনুধাবনও করতে পারি না। আপনি চিন্তা করেন যে একটা মানুষ যিনি 1971 সালের 25শে ডিসেম্বরের আগে যাকে কেউ চিনত না, জানতো না, 26শে মার্চের পর থেকে তিনি হয়ে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নায়ক, কারণ তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তারপর থেকেই আমি এখন তো সময় নষ্ট করতে চাই না, তো এইটুকু বলতে চাই যে তারপরে তার ওই যুদ্ধের সময়টা, তার পরবর্তীকালে 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তখন থেকে তার শাহাদাত বরণ পর্যন্ত প্রতিটি দিন, প্রতি মুহূর্ত তার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি একটু ভাবুন, আমার খুব একটা অভিজ্ঞতা হয়েছিল, উনি যখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সায়েম সাহেব তখন প্রেসিডেন্ট, তখনও আপনার আমাদের এই গণতন্ত্র শুরু হয়নি। ওই সময়ে ফ্রন্ট তৈরি হয়েছে, ফ্রন্ট তৈরি হয়েছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তখন কাজী জাফর সাহেব আপনার শিক্ষামন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনাদের? ওই সময় একটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। আমি তখন শিক্ষা মন্ত্রণালয়ে ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম। তো আমাদের 4 জনকে সিলেক্ট করা হয়েছে রিপোর্টার্স। আমাদের সুযোগ হয়েছিল ওই অধিবেশনগুলোর প্রত্যেকটাতে অ্যাটেন্ড করা এবং রিপোর্টারের কাজটা করা। আমি প্রথম দিকে দেখলাম ওই কমিশনে কিন্তু আপনার বাংলাদেশের সব নাম করা শিক্ষাবিদ, আমলা, কবি, শিক্ষক, এই ধরনের মানুষেরা কিন্তু সেখানে, এমনকি রাজনীতিবিদ পর্যন্ত তার সদস্য ছিলেন। হাজি মোহাম্মদ দানেশ থেকে শুরু করে, এই যে ওবায়দুল্লাহ খান থেকে শুরু করে, আবুল ফজল থেকে শুরু করে সবাই ছিল কমিশনে। রিচ একটা কমিশন। সেখানে প্রতিদিন যখন আলোচনা হতো, তখন প্রেসিডেন্ট জিয়া এসে বসতেন, একটা কথা বলতেন না, ওই ইউনিফর্ম নিয়ে এসে বসে নোট নিতেন। কাজী জাফর সাহেব প্রেসাইড করতেন। মুজিবুল হক সাহেব ছিলেন তখন সেক্রেটারি এডুকেশন, খুব জাতীয় মানুষ ছিলেন, সিএসপি। বোধহয় এইভাবে 1 মাস চললো। আমি দেখলাম প্রতিদিন এসে তিনি শুধু নোট করেন। এরপরে তিনি কথা বলতে শুরু করলেন আস্তে আস্তে, এবং প্রত্যেককে প্রশ্ন করে তিনি জানার চেষ্টা করে তার মূল জায়গাতে আসার চেষ্টা করলেন। সেই সময় তিনি ছাত্র নেতাদের সঙ্গেও বসতেন। তখন আপনার জাসদ ছাত্রলীগ, আজকে আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব, তিনি তখন তার ডাকসু দিবি, এদিকে ছাত্রদল, এদিকে আপনার জাসদ ছাত্রলীগ, এদিকে ছাত্রলীগ। ইউনিভার্সিটিতে তখন প্রচণ্ড গোলমাল হয়, মাঝে মাঝে অস্ত্র বের হয়, অস্ত্রের ঝঞ্ঝানি, এইসব চলে, গোলাগুলি চলে। উনি একদিন মাহমুদুর রহমান মান্নাকেও তার দলবল নিয়ে ডাকলেন। আলোচনা করতে করতে উনি এসে বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র একদম নির্মূল করতে চাই, আপনি আজ ডাকসু ভিপি আমাকে কি সাহায্য করবেন? মান্না বিপদে পড়ে গেল। একদিকে তার দল, একদিকে তার নেতৃত্ব, অন্যদিকে অত্যন্ত জেনুইন একটা বিষয় অস্ত্র নির্মূল করা। উত্তর মান্না দিল যে আপনি যদি আন্তরিকভাবে করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। উনি বললেন যে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি 100% আমি আন্তরিকভাবে কোনো দিকে না তাকিয়ে আমি এটা করব। মান্না বাধ্য হলো সেটা মেনে নিতে। তারপরে তিনি যেটা করলেন, ছাত্রদল তখন শুধু শুরু হয়েছে, ছাত্রদের নেতাদের কাছেও তখন কিছু অস্ত্র ছিল। তিনি সবাইকে, যাদের কাছে অস্ত্র ছিল, এটা বের করতেন, সবাইকে ডাকলেন, ডেকে বলেন পথ 2টা, এক হচ্ছে আমি বিদেশে চাকরির ব্যবস্থা করবো, তোমরা চলে যাবে, অথবা কারাগারে যাবে, এর মাঝখানে কোনো পথ নেই। দিস ওয়াজ জিয়া রহমান। আজকে এই যে আপনার বিষয়গুলো,
এই বিষয়গুলো আমাদেরকে রিসার্চ করে বের করে আনতে হবে, সামনে রিসার্চ করে বের করে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, ওই জাসদ ছাত্রলীগের সমন্বয়রা তাকে ঢুকতে দেবে না, কালো পতাকা দেখাচ্ছে, ঢিল মারছে, ওর মধ্যে তো তিনি হেঁটে চলে গেলেন তাদের দিকে, গিয়ে বলেন তোমাদের কি সমস্যা বলো, দেখে ঢিল এসে লাগলো মাথায়। তিনি পরোয়া করলেন না, তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে গেল। দেখা গেল যে তার এক সাহসিকতার কারণে, তার সেই নির্ভীক সে দৃষ্টান্ত স্থাপনের কারণে সমস্ত ছেলেরা গিয়ে তার ছাত্রদলে যোগ দিতে শুরু করলো। সেই সময়টা ছিল তাই ছাত্রদলের গোল্ডেন পিরিয়ড। সবচেয়ে মেধাবী ছাত্ররা তারা গিয়ে তার ছাত্রদলে যোগ দিতে শুরু করলো। এরপরে তিনি আরেকটা কাজ করলেন, যেটা আমি আজকে এখানে আলোচনা করছি এই জন্যে যে আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ছাত্ররাও আছে। তিনি দেশের শ্রেষ্ঠ ছাত্রদের সিলেক্ট করলেন। প্রত্যেকটা পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে তিনি একটা জাহাজে নিয়ে গেলেন, হিজবুল বাহার। হিজবুল বাহার নিয়ে অপোজিশন লোকরা অনেক কথা বলেছে। যারা হিজবুল বাহারে ছিল তারা জানে হিজবুল বাহারে কি ঘটনা ঘটেছিল। হিজবুল বাহার ছিল একটা ইউনিভার্সিটি। তিনি সেখানে সমস্ত বিশেষজ্ঞদের তিনি নিয়ে গিয়েছিলেন। বিশেষ করে আজকে যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, এই ব্লু ইকোনমির ব্যাপারেও সেদিন তিনি একটা বড় ঘটনা ছিল। তিনি সমুদ্র দেখিয়ে ছাত্রদের মধ্যে একদিকে তাদের হৃদয়কে সমুদ্রের মতো বড় করার, অন্যদিকে সমুদ্রের কি কি সম্পদ আছে তা জানার জন্য তিনি এই কাজটা করেছিলেন। এবং সেখানে যা আজ পর্যন্ত যারা গেছে, আমি একদিনকেও দেখিনি যারা আমার ভক্তরা হয়ে গেছে। নিজাম সাহেব আমাদের এমপি আমির, তিনি বক্তব্য রাখছিলেন পরশুদিন পার্লামেন্টে, সুন্দর বক্তব্য রেখেছেন। তিনি ছাত্রলীগ করতেন, কিন্তু যেহেতু তিনি ভালো ছাত্র ছিলেন, স্ট্যান্ড করেছিলেন, তার সুযোগ হয়েছিল হিজবুল বাহারে যাওয়ার। তিনি পার্লামেন্টেই বললেন যে আমি হিজবুল বাহারে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে আমি জিয়া রহমানের রাজনীতি করব। এটাই ছিল জিয়া রহমান। জিয়া রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, আমারটা একটু ইনডাইরেক্ট। জিয়া রহমানের সময়ে যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এস এ বাদিয়াটি সাহেব দিনাজপুরের, তার একান্ত সচিব, প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। ফলে আমি ওই সময়ে বিএনপির গঠন, প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা কর্মসূচি, তার বাস্তবায়নের চেষ্টা সবগুলো দেখার আমার সুযোগ হয়েছিল। একবার প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দিনাজপুরে আসলেন, দিনাজপুর থেকে তিনি যাবেন রংপুর বাই রোড। আপনি যারা গেছেন তারা জানেন যে 10 মাইল করে একটা জায়গা আছে, তা এখন থেকে আপনি আবার রংপুরের দিকে যেতে হয়। তো ওখানে একটা বড় টেক্সটাইল মিল আছে, তখন আপনার টেক্সটাইল মিলটা কাজ শুরু হয়েছিল। পাশেই একটা ছোট্ট গ্রাম। হঠাৎ করে তিনি গ্রামটার কাছে গিয়ে গাড়ি থামালেন, নিজে গাড়ি চালাতেন, পাশে ডিসি বসে থাকতো। তিনি গাড়ি থামিয়ে তিনি গ্রামের মধ্যে চলে গেলেন। সবাই তো পেছনে দৌড়দর্শন করেছেন, গাড়ি থেকে দেবেন। উনি যে একটা জীর্ণ বাড়ি, সেখানে গিয়ে ঢুকলেন, ঢুকে গিয়ে দেখলেন যে একজন সামনে একজন বুড়ি আছে, বুড়ি বসে আছে, বাকি ছেলেরা সব কাজে গেছে। তুমি কি বলে যে মা আমি একটু পানি খাবো। বুড়ি তো বুঝতেই পারেনি কে এসছে, কি ব্যাপার। এটা বুঝতে পারছেন বড় মানুষ কেউ এসছে। সে কোনো রকমে তার বাসায় যে সবচেয়ে ভালো গ্লাসটা ছিল সেখানে একটু পানি নিয়ে গেছে। যদি পানি গ্লাস হাতে নিয়ে তিনি বললেন মা আপনি শুধু পানি দিলেন। বুড়ি খুব লজ্জা পেয়ে গেল, বলছে বাবা ঘরে তো আর কিছু নেই। বলছে আজকে যদি আপনি এখানে একটা কলার গাছ লাগাতেন, একটা পেঁপের গাছ লাগাতেন, একটা মুরগি থাকতো, তাহলে কিন্তু আপনি আমাকে একটা ডিম অথবা একটা কলা দিতে পারতেন। এই যে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, মানুষকে আপনার সাথে নিয়ে কাজ করা, একটা অদ্ভুত শক্তি ছিল তার। সেই শক্তি নিয়ে এটা কয়েকটি ঘটনার কথাই বললাম। এই মানুষটার মধ্যে যেটা ছিল সেটা ছিল একটা জাতিকে কি করে অতি অল্প সময় দ্রুত টেনে উপরে তোলা যায়। আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে। পৃথিবী হচ্ছে প্রতিযোগিতার পৃথিবী। আমাকে বলার দরকার নেই টেকনোলজি কোথায় চলে গেছে। এআই দিয়ে এখন সব কিছু হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে দেখলাম আমেরিকার সিদ্ধান্ত নিয়েছে তাদের মিলিটারিকে তারা এআই দিয়ে সমৃদ্ধ করবে। একটা আছে যতটুকু আছে না আরো বেশি করবে। তার অর্থ হচ্ছে যে এখন আপনাদেরকে আমাদেরকে এসে ওইভাবে যদি এগোতে না পারি তাহলে আমরা একদম পেছনে পড়ে থাকবো। পেছনে পড়ে থাকা মানে কি, আপনি যেভাবে ব্যবহার করতে চাইবেন শক্তিগুলো সেভাবে ব্যবহৃত হবে। এই জন্য আমাদের যে বেতার কম আছে তারাই কিন্তু দেখেন আমাদের ছেলেরা বাইরে গিয়ে কত ভালো করছে।
এমনকি এখানে যারা আপনারা আছেন আপনারা তো মেধা দিয়ে এসছেন, ওই মেধার চর্চাটা আমরা করি। আমরা ওইভাবে মেরিটোক্রেসিকে সবচেয়ে প্রাধান্য দিয়ে আমরা এগুলি। আর সেখানে আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দয়া করে দলবাজি করি না। এখানে মেধা দিয়ে শিক্ষক রিক্রুট করেন, মেধার ভিত্তিতে ছাত্র রিক্রুট করেন। আর ছাত্র রাজনীতি যদি আপনার সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির মতো না হয়, তাহলে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, না হলে এই জাতি বাঁচবে না, টিকবে না। আমি নিজে ছাত্র রাজনীতি করা মানুষ, আমার রাজনীতির চেতনার সৃষ্টি হয়েছে আপনার ছাত্র রাজনীতি থেকে। কিন্তু আমি আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি, এটাকে যদি আপনারা সঠিক খাতে প্রভাবিত না করতে পারেন, এটা বাংলাদেশের বহু ক্ষতি করেছে অতীতে, আর ক্ষতি হতে দেয়। আমি শেষ করবো এই কথাগুলো অনেক বললাম এই জন্য, কুদ্দুস ভাই ওই জাতের মানুষ ছিলেন, তিনি নিজে একজন মেধাবী মানুষ ছিলেন, কর্মঠ মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। কুদ্দুস ভাইকে আমরা বারবার স্মরণ করব, সেই সঙ্গে আমরা যেন সত্যিকার অর্থে কুদ্দুস ভাইয়ের মতো হতে পারি সেই চেষ্টা আমরা করব। আর আমরা যার নাম নিয়ে এই সংগঠনটা তৈরি করেছেন, জিয়া পরিষদ, সেই জিয়াউর রহমানকে মানুষের কাছে তুলে ধরার জন্য তার জীবন, তার রাষ্ট্র পরিচালনা, তার বিভিন্ন দিকগুলো তুলে ধরতে পারলে আমার মনে হয় গোটা জাতি উপকৃত হবে। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়ে কয়েকটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। সব শেষে আমি আমাদের কুদ্দুস ভাই, ডাক্তার অধ্যাপক কুদ্দুস সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আশা করি যে তিনি আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ, কুদ্দুস ভাই স্মৃতি অমর হোক।